এ আমি বিশ্বাস করি না। কিয়ার স্টারমার খাইয়া লাইব, তোমার জীবনে খাইয়া লাইব। এবিটির কথা শুনছ, কুটচালে বেরিয়ে এদের বুদ্ধি পড়ছ, জীবনে শেষ হয়ে যাব, ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ডক্টর ইউনূসের লগে গেছো পাঙ্গা নিতে। এবিটি কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না, টেহাটি নিয়ে গিয়ে আমরা দেশের থেকে। কারণ এবিটি তো ব্রিটিশ নাগরিক। কথা বলছি টিউলিপ সিদ্দিকীর কুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ, এবং এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল। কারণ তিনি ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক কিনা, এবং সেখানকার এমপি। আর যেই প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার, তার খুবই কাছের লোক হচ্ছেন টিউলিপ সিদ্দিকী, এবং যথেষ্ট আস্থাভাজন। কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন, কিয়ার স্টারমার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি আবারও আসবেন। তো সেই টিউলিপকে, কাছের এত মানুষকে, একজন যাকে ডক্টর ইউনূস সাক্ষাৎ দিতে চায় না, হালকা নিবে? দর্শক, আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক, সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন। বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে। লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে এটা হতে পারে আওয়ামী লীগের জন্য অশনি সংকেত, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। এখন এটা হইতে পারে, কেন হইতে পারে বললাম না, যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল। সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকী সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন। তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা রাশিয়ার সাথে, ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়েকশো কোটি ডলারের রাশিয়া বাড়িটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিছিল। তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন, বা তিনি তার মন্ত্রী পদটা থেকে তিনি পদত্যাগ করছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়। এখন এখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন, বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরত। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন, এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা যে দেখেন, আমি ওনারে বললাম যে আপনি আসেন, আমার সাথে বসেন। এমনকি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে, দুদক রিপ্লাই করতেছে না, এবং কি তার আইনজীবীর এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপ সিদ্দিকী, নিজেকে, নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশংসা করছেন, এগুলা কিন্তু বিদেশিরা একভাবে নেয়। বাংলাদেশে তোমার অন্তরে কি, তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না, কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে। আমার চেহারা ছবি ভালো না, কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়া মসজিদটা ওয়াও অনেক সুন্দর। চিন্তা করছেন নি কি মুলাফাম মারে, তো বিদেশিরা মারে। ডক্টর ইউনূসকে দেওয়া যে চিঠিটা টিউলিপ সিদ্দিকীর, এটা আপনার কূটনৈতিক ভাবে খুবই গোছালো একটা চিঠি, যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই, আপনার সাথে বসতে চাই, আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে কাউন্ট ডিফেন্ড করতে চাই, এমন জায়গায় চিঠি পাঠান যেখানে আমি নেই। এই টোটাল জিনিসটা আপনার যেই জায়গায় নিয়ে গেছে যে কিয়ার স্টারমার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে। তো নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের মাধ্যমেই এই বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে, টিউলিপকে না বলাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল নাকি? এখন প্রতিবেদন তো প্রতিবেদনই, আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে টিউলিপের পাওয়ার কত। যদি ধরেন আমি যদি ইরানের কোন বাহিনীর প্রধান হইতাম, এতক্ষণে ভাই অস্থির করে ফেলতাম। ভালো সংবাদ, তবে কতটা ভালো সুখকর হবে আমাদের জন্য সেটা জানি না। আজকে দিনভর এই ইসরায়েলের যুদ্ধ বিমান নিয়ে ঢুকে
ইরানের ভূমিতে অভিযানের পর বেশ কিছু দুর্বলতা আপনার ইরানের প্রকাশ পেয়েছে। এটা কোনোভাবেই কাম্য না যে মোসাদের এজেন্টরা সরাসরি ইরানের মাটিতে বৈশা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোরে দেখাই দিচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটা এই যে আমরা বললাম যে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় গেল, কেন এতগুলো যুদ্ধ বিমান ঢোকার পরেও দুই একটা যুদ্ধ বিমান উড়াইতে পারলো না। ইসরায়েল ভিডিও প্রকাশ করছে যে মোসাদের এজেন্টরা নিজেরা বৈশা বৈশা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিএক্টিভেট করছে। ভাবা যায় যে ইসরায়েলের গোয়েন্দারা কই পর্যন্ত ঢুকার হাত রাখে। এটা তো ভাই অস্বাভাবিক আমার কাছে লাগছে। অবশ্যই ইসরায়েলের এটা সফলতা, তবে পাল্টা অভিযান শুরু করেছে ইরান। কিন্তু ইরানের এই অভিযানে আমার কাছে যে পরিমাণ মানে গ্লোজি ভাব আসা দরকার ছিল, যে পরিমাণ একটা উড়াধুরা অ্যাকশন দরকার ছিল, আমার কাছে মনে হচ্ছে যে ওইটা ওইভাবে হয় নাই। দর্শক, ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। আইডিএফ মানে ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন বলছে ইরান প্রায় 100টি ড্রোন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইতিমধ্যে ছেড়েছে। আপনারা জানেন যে আজকে বিভিন্ন মসজিদে মসজিদে প্রতিশোধের লাল পতাকা উড়িয়েছে ইরান। এই পতাকা টতাকা উড়ানো বন্ধ করে, এগুলা পাবলিক সিম্পেথি টিম্পেথি বন্ধ করে অ্যাকশন দেখাও, অ্যাকশন। আইডিএফ এর মুখপাত্র বলছে যে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোড়া ড্রোনগুলোকে আটকানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। কারণ আপনি অভিযান চালাইলেন আর প্রতিপক্ষ জানে যে একটা জিনিস আসতেছে উইরা উইরা, তো স্বাভাবিকভাবে এটাকে প্রতিহত করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে। অপরদিকে ট্রাম্প ঘোষণা দিয়ে দিচ্ছে যে ভাই, ইসরায়েলকে সুরক্ষায় সর্বোচ্চ সাপোর্ট থাকবে আমেরিকার। এমনকি আজকের এই হামলার পরে ট্রাম্পের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এই ঘটনার ভিতরে, যেখানে আজকের এই ঘটনায় ইরানের সবচেয়ে কি পয়েন্টের যে বাঘগুলো আছে সেগুলো কিন্তু ইসরায়েল স্বীকার করে ফেলছে। বিভিন্ন বাহিনীর প্রধান সহ প্রায় 20 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সাধারণ মানুষ সহ 70 জন নিহত, 300-র উপরে আহত। ইসরায়েল ইরানের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সেটাকে উড়াই দিছে, যেগুলো দৃশ্যত ছিল পারমাণবিক ভান্ডারে আঘাত করে বসছে। আমি বললাম না যেটা 50 বছরেও এই ক্ষতি পোষাইতে পারবে না। এখন 100 ড্রোন দিয়া মানে এটা কি ধরেন কঠিন জবাব হবে? জবাব হবে না। তবে ইরান বলছে যে বেদনাদায়ক জবাব দিবে। হইতে পারে যে আবার আজকে অথবা কালকে বড় অভিযান চলবে, কিন্তু এই মুহূর্তে কোনো অভিযানে সফল হবে না। কারণ ইসরায়েল যেটা করছে, ইরানের ঘুমের রেখা ঘটনা ঘটাই দিচ্ছে। ইরান যদি আগে থেকে জানতো তাহলে কিছুটা সতর্ক হইতে পারতো। কিন্তু ইরানে আপনি দেখেন, আমাদের বীরদের যে প্রধান ছিল উনাকে কিন্তু ইরানের ভিতরেই শেষ করা হয়েছিল। কিভাবে করলো? মোসাদ এত দূর পর্যন্ত কিভাবে সেট আপ দিল? আর আজকে শুনলাম মোসাদ নাকি ইরানের ভিতর বৈশা গেল কয়েক মাস যাবৎ সবকিছু সেট দিছে। হিউজ পরিমাণ নথিপত্র, ইরানের সিস্টেম সেট আপ, এগুলার তথ্যরা নিয়ে গেছে। এমনকি ইসরায়েল মুখে বলতেছে না, তারা এগুলার ফুটেজ প্রকাশ করতেছে যে দেখো আমরা ইরানের ভিতর ঢুইকা কি ঘটাইতে সক্ষম। আর এই ঘটনার পর ইরানের যিনি প্রধান নেতা আছেন তাকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে, কারণ টার্গেট তিনিও থাকতে পারেন। যাচ্ছে, দেখা যাক এই ড্রোন কই পর্যন্ত যায়। তবে এগুলা আমার মনে হয় যে জনগণকে দেখানো, ইরানের উচিত আর মুখে মুখে কথা না বইলা ডাইরেক্ট অ্যাকশনে নামা। কিচ্ছু করার নাই। জনসমর্থন হারাবে, ইরানের মানুষ রাজপথে নামছে যে দেখাও আমাদের পাওয়ার কতটুকু আছে। হ্যাঁ, আমেরিকা বাধা দিবে, তারপর আপনাদের উচিত অভিযান চালানো। লড়াই নামছে, এখানে পিছনে নামার আর সুযোগ নাই। কারণ জিনিসপত্র কি গেছে এটা জরুরি না, কয়েকটা প্রধানকে, যে আইআরজিসি সহ বিভিন্ন সেক্টরের প্রধান কমান্ডার গুলাকে সাদাত করেছে। এই ক্ষতিটা কিভাবে পুষাবেন? ইরানের সিকিউরিটি সিস্টেম কি পরিমাণ দুর্বল এটা তো প্রমাণিত হয়ে গেছে যে মোসাদ ওইখানে বৈশা এই অভিযানকে নেতৃত্ব দিচ্ছে, তাদের যুদ্ধ বিমানগুলোকে দিশা দিচ্ছে। এখন দেখা যাক এই ড্রোন আসলে উইরা যাইতে পারে কিনা ইসরায়েলের আকাশ পর্যন্ত।